মার্কিন নির্বাচনে শতভাগ ফলে ৩০০ ছাড়ালো বাইডেনের ইলেকটোরাল ভোট, পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। মার্কিন নাগরিকদের কাছে এপ্রিলেই পৌঁছাবে করোনার ভ্যাকসিন, মন্তব্য ট্রাম্পের। ভাইরাসের বিস্তার ঠেকাতে কড়াকড়ি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। ইথিওপিয়ায় চলমান সেনা অভিযানে বহু হতাহত, জাতিগত সংঘাতের সংজ্ঞায় উদ্বেগ জাতিসংঘের। সন্ত্রাস বিরোধী যুদ্ধে কোনো আপোষ নয়, সাফ জবাব দেশটির সরকারের। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত বিশাল জয় পেলেন জো বাইডেন। ফলাফল ঘোষণার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও ট্রাম্প হারলেন বড় ব্যবধানে। ঝুলে থাকা দুই রাজ্যের ফল স্পষ্ট হয়েছে শুক্রবার। এর মধ্যে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়ায় বড় জয় নিশ্চিত করেছেন বাইডেন। সব মিলিয়ে ৫০ অঙ্গরাজ্যে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। ফলাফল যেন ২০১৬ সালের পুনরাবৃত্তি, তবে এবার ভিন্ন অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের। গত নির্বাচনে যে ব্যবধানে জিতেছিলেন, এবার ঠিক সেই ব্যবধানে হার। মোট ৫৩৮ ইলেকট্রাল ভোটের মধ্যে ৩০৬টি পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, আর ট্রাম্পের ভাগ্যে জুটেছে ২৩২টি। ভোট গ্রহণের ১০ দিন পর ঘোষণা হয়েছে ঝুলে থাকা দুই রাজ্যের ফল। এতে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়ায় জয় তুলে নেন বাইডেন। এই অঙ্গরাজ্যটিতে ৩ দশকের মধ্যে প্রথম কোনো ডেমোক্রেটিক প্রার্থীর জয় এটি। গত নির্বাচনে উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া এবং অ্যারিজোনায় জয় পেয়েছিলেন ট্রাম্প। এবার এই রাজ্যগুলোতে পিছিয়ে থাকার পরও জয় ছিনিয়ে নিয়েছেন বাইডেন। এর মধ্যে ১৯৪৮ সালের পর অ্যারিজোনায় দ্বিতীয় জয় পেয়েছে ডেমোক্রেটিক দল। ভোট কারচুপির অভিযোগে আইনি লড়াইয়েও সুবিধা করতে পারছে না ট্রাম্প শিবির। মিশিগানে করা মামলা নাকচ করে দিয়েছেন আদালত। এছাড়া মামলা প্রত্যাহার হয়েছে অ্যারিজোনাতেও। এদিন নির্বাচনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরাজয় না মানলেও তার সুর কিছুটা নমনীয়। ইঙ্গিত দেন ২০ জানুয়ারি থাকতে পারে অন্য কোনো প্রশাসন। এই অবস্থায় পরিস্থিতি যাই হোক না কেন, এই মুহূর্তে আমরা লকডাউনে যাচ্ছি না। এই প্রশাসনের লকডাউন নিয়ে কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে কি হবে, কোন প্রশাসন আসবে, সেটা সময় বলে দেবে। এই নির্বাচনে পপুলার ভোট পড়েছে ১৫,৭,০০,০০০ বেশি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাইডেন। ট্রাম্পের চেয়ে ৫৩ লাখ ভোট বেশি পেয়েছেন তিনি। ২০১৬ সালের চেয়ে ২ কোটি বেশি ভোট পড়েছে এবার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মার্কিন নাগরিকদের কাছে এপ্রিলেই পৌঁছাবে করোনার ভ্যাকসিন, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের কাছেই ভ্যাকসিন পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লকডাউন ও কড়াকড়ি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্রের তৃণমূল পর্যায়ে কবে নাগাদ করোনার ভ্যাকসিন পৌঁছাবে তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন চলতি বছরে আসবে করোনার প্রতিষেধক। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার করোনার ভ্যাকসিনে বড় ধরনের সফলতার পর এবার নতুন ঘোষণা ট্রাম্পের। জানালেন আগামী এপ্রিলের মধ্যে আসবে প্রতিষেধক। গবেষকরা শুরুতে বলেছিলেন কার্যকর ভ্যাকসিন আসতে সময় লাগবে ১০ থেকে ১২ বছর, কিন্তু মার্কিন প্রতিষ্ঠানগুলো সেই কাজ ১ বছরেরও কম সময়ের মধ্যে করে দেখিয়েছে। আশা করছি আগামী বছরের এপ্রিলের মধ্যেই আমরা করোনা প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হব। যুক্তরাষ্ট্রের তৃণমূল পর্যায়ে ভ্যাকসিন পৌঁছাতে প্রশাসন প্রস্তুত বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেওয়া হয়েছে ভ্যাকসিনটি যেন সবার হাতে পৌঁছায়। এজন্য প্রশাসনও প্রস্তুতি নিয়েছে। আমাদের লক্ষ্য প্রতিটি মার্কিন নাগরিকের কাছে যেন ভ্যাকসিনটি পৌঁছায়, তা যে কোনো মূল্যেই হোক না কেন। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে সংক্রমণ। একদিনে রেকর্ড সংক্রমণের পর ইতালিতে বাড়ানো হয়েছে রেড জোনের পরিধি। যেভাবে করোনায় সংক্রমণ এবং প্রাণহানি বাড়ছে, তাতে সেকেন্ড ওয়েভের বিষয়টি স্পষ্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। এ কারণে এখনই মানুষের চলাফেরায় লাগাম টেনে ধরা উচিত, কারণ অবস্থা এর চেয়ে খারাপ হলে তখন আর কিছুই করার থাকবে না।
al di sopra di 1. এ অবস্থায় জার্মানিতেও বেড়েছে সংক্রমণ এবং মৃত্যু। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আবারও লকডাউনের পরিকল্পনা বার্লিনের। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এদিকে বিশ্বে 24 ঘন্টায় করোনার ফের 6,56,000 রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন আরও প্রায় 10,000 মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড 1,77,000 সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শুক্রবার মারা গেছেন 1350-র বেশি মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রেই মোট মৃতের সংখ্যা প্রায় 2.5 লাখ। দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছেন ফ্রান্সে, মৃতের সংখ্যা 1000-এর কাছাকাছি। নতুন করে সংক্রমিত হয়েছেন 23,000-এর বেশি। এদিন রাশিয়ায় মারা গেছেন 4 শতাধিক মানুষ। ভারতে আরও 45,000 মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়েছে করোনার। গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 550 মানুষের। দিনে 5 শতাধিক মৃত্যু দেখেছে ইতালি ও মেক্সিকো। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 13 লাখ। মোট সংক্রমিত হয়েছে 5,35,00,000-এর বেশি মানুষ। প্রাণহানি বাড়ছে ইরান, পোল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন সহ বেশিরভাগ দেশেই। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এর মধ্যে ভারতের 10 ও পাকিস্তানের 5 জন সেনা রয়েছেন। ভারতীয়দের মধ্যে 6 জন বেসামরিক নাগরিক ও 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া পাকিস্তানের 1 জন সেনা সদস্য ও 4 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সীমান্তের কেরান সেক্টরে দুই পক্ষের গোলাগুলির সময় এই হতাহতের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ রেখা পার হয়ে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে দুই পক্ষই। এ ঘটনার পরপরই কাশ্মীর সীমান্তের বিভিন্ন সেক্টরে সামরিক সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তান ও ভারত। চীনের উদ্যোগে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হতে চলেছে। রোববার আসিয়ান সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর করবে চীন সহ আরও 15টি দেশ। RCEP নামে নতুন এই অর্থনীতির পরিমাণ বিশ্বের মোট জিডিপির 30%। ফলে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হতে চলেছে চীনের নেতৃত্বে। আসিয়ান জোটের 10টি দেশ ছাড়াও এতে স্বাক্ষর করছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চুক্তির ফলে আগামী 20 বছরের মধ্যে জোট অঞ্চলের দেশগুলোর মধ্যে অধিকাংশ পণ্যে আমদানির ক্ষেত্রে শুল্ক উঠে যাবে। এর আওতায় থাকবে ব্যাংক, বিমা, টেলিযোগাযোগ ও পেশাদারি সেবার মতো বিভিন্ন খাত। তবে এতে থাকছে না ভারত। এই চুক্তিকে চীনের বাণিজ্যিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করছে পশ্চিমা গণমাধ্যম। টাইফুন ভামকর তাণ্ডবে ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনের। নিখোঁজ রয়েছেন আরও প্রায় 20 জন। বুধবার রাতে দ্বীপ এলাকা লুজনে আঘাত হানার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় এই ঝড়টি। টাইফুনের প্রভাবে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস ও বন্যা। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। উদ্ধার কাজে যোগ দিয়েছে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা। গেল সপ্তাহেই ফিলিপাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় গনি। ইথিওপিয়ায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে হতাহতের সংখ্যা বেড়ে চলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। প্রধানমন্ত্রী আবিই আহমেদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সত্যি হলে তা যুদ্ধাপরাধের শামিল হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। ইথিওপিয়ার উত্তরাঞ্চল থেকে ঘরছাড়া মানুষের ঢল সুদানের পথে। গত 10 দিন ধরে সরকারের সন্ত্রাস বিরোধী অভিযানে অনেকেরই বাড়িঘর বিধ্বস্ত। বহু বেসামরিক মানুষও মারা যাচ্ছে এই অভিযানে। 3 দিন ধরে হেঁটে সুদানে এসেছি। ওখানে থাকলে আমাদের জবাই করা হতো। মা বৃদ্ধ, ভাই অন্ধ, তাদের ফেলে আসতে হয়েছে। যে যেভাবে পেরেছে দৌড়ে পালিয়েছে। এখানে সেখানে মরদেহ পড়ে আছে। গুলি করে, ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, গত কয়েকদিনের যুদ্ধে ইথিওপিয়ার সীমান্ত এলাকা থেকে সুদানে আশ্রয় নিয়েছে 11,000-এর বেশি মানুষ। গতকাল ট্রাইগ্রের শিমেল বা শরণার্থী শিবিরের কাছে সংঘাত হয়। এখানে প্রায় 6,000 এরিত্রিয়ান শরণার্থী আগে থেকেই ছিল। UNHCR তাদের নতুন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তার খোঁজে সুদান যাচ্ছে অনেকে। কেবল একদিনেই 4,000-এর বেশি মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। পূর্ব আফ্রিকার দেশটির সরকারি বাহিনী আর উত্তরাঞ্চলীয় বিদ্রোহীদের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কা জাতিসংঘের। টাইগ্রেতে গণহত্যা চালাচ্ছে সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন তথ্য খতিয়ে দেখার কথাও জানিয়েছে সংস্থাটি। এভাবে চলতে থাকলে মারাত্মক ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি দেখতে হবে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গণহত্যার অভিযোগ এখনো যাচাইয়ের সুযোগ হয়নি।
তবে এটা সত্যি হলে অবশ্যই যুদ্ধাপরাধের শামিল হবে। অবশ্য সন্ত্রাস বিরোধী অভিযান সঠিক পথে আছে বলে দাবি করেছে আবিই আহমেদ সরকার। সন্ত্রাসীরা নিরস্ত হলেই অভিযান শেষ হবে। বৈধ প্রশাসন পার্বত্য অঞ্চলের দায়িত্ব নেবে। বিভিন্ন পক্ষ যে উদ্বেগ দেখিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। তবে দেশে শান্তি আর স্থিতিশীলতার প্রশ্নে কোনো দায়িত্বশীল সরকার সন্ত্রাসীদের সাথে আপোষ করবে না। আঞ্চলিক গোষ্ঠীগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন আবিই আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে দ্বন্দ্ব নিরসনের স্বীকৃতি হিসেবে গত বছর নোবেল পুরস্কার পান শান্তিতে। 1 বছরের মাথায় নিজ দেশেই রাজনৈতিক জটিলতা আর সহিংসতার জেরে প্রশ্নবিদ্ধ তার ভাবমূর্তি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। আফ্রিকায় মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনার মূল হোতা ও আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দারা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানে হত্যা করা হয়েছে তাকে। তেহরানে আত্মগোপনে করা ওই জঙ্গি নেতাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি গোয়েন্দারা। 1998 সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে হামলায় প্রাণ যায় 2 শতাধিক মানুষের। ওই ঘটনার পর থেকেই মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয় আল মাসরি খ্যাত এই আহমেদ আবদুল্লাহকে। আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির উত্তরসূরি হিসেবে মনে করা হতো তাকে। বিশ্বে ধূমপানকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ দেশ উত্তর কোরিয়া। দেশটিতে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে পাবলিক প্লেসে ধূমপান। বিশেষ করে জনবহুল এলাকা, গণপরিবহন, সিনেমা হল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এলাকায় সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। তথ্য বলছে উত্তর কোরিয়ায় 15 বছরের ওপর বয়স্ক ধূমপানকারী মানুষের সংখ্যা 46.1%, যারা সবাই প্রায় পুরুষ। প্রশ্ন উঠছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই আইন মানবেন কিনা, কারণ প্রায় সব জায়গায় প্রকাশ্যে তাকে ধূমপান করতে দেখা যায়। তথ্য বলছে প্রতি বছর তামাকজাত পণ্য সেবনে দেশটিতে মৃত্যু হয় 71,000-এর বেশি মানুষের। শখের বশে খাঁচায় পাখি কিংবা অ্যাকুরিয়ামে মাছ পালন, তাই বলে সিংহ পালন কি কারো শখ হতে পারে? ফিলিস্তিনের গাজায় সিংহ শাবক পালন করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন নাসিম আবু জামিয়া। পশু বিশেষজ্ঞরা একে বিপজ্জনক বললেও পরম মমতায় শাবক দুটিকে বড় করছেন তিনি। প্রতিদিন তার বাড়ির ছাদে ভিড় করছেন আশপাশের শিশু কিশোররা। সিংহ শাবকও হতে পারে শিশুর খেলার সাথী, গড়ে উঠতে পারে বন্ধুত্ব। যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনুস এলাকায় নাসিম আবু জামিয়ার বাড়ির ছাদে এখন প্রতিদিনই দেখা যায় এমন দৃশ্য। আশপাশের মানুষের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে 75 দিন বয়সী ফাথি ও ফিলিস্তিন নামের 2 সিংহ শাবক। তাদের রাজস্বিক চালচলন বেশ উপভোগ করছেন শিশু কিশোররা। আমরা খুবই গর্বিত, আমাদের এলাকাতেই আছে সিংহ। ছোটবেলা থেকেই নাসিমের এটা স্বপ্ন ছিল। পশুপালনের শখ থেকেই সিংহ শাবক দুটি সংগ্রহ করেছেন চিড়িয়াখানার সাবেক কর্মী নাসিম। জানালেন আরো বড় স্বপ্নের কথা। চিড়িয়াখানায় যখন কাজ করতাম তখন থেকে ইচ্ছা ছিল নিজের সিংহ থাকবে। আল্লাহকে ধন্যবাদ, আমার ইচ্ছা পূরণ হয়েছে। ওদের অনেক ভালোবাসি। আরও একটা স্বপ্ন আছে, নিজের একটা চিড়িয়াখানা। জানি এটা অনেক কঠিন, তবু আশা করি একদিন হবে। তবে নাসিমের এই ঝুঁকিপূর্ণ শখের বিষয়ে সতর্ক করলেন পশু বিশেষজ্ঞরা। 6 মাস বয়স থেকেই সিংহ হিংস্র হয়ে ওঠে বলে সতর্ক করলেন তারা। যদিও তা খুব একটা আমলে নিচ্ছেন না নাসিম। যখন আপনি কাউকে নিজের সন্তানের মতো বড় করবেন, এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। তারা কখনোই আপনার ক্ষতি করবে না। হিংস্র প্রাণী পোষ মানানো খুব সহজ নয়। 6 মাস পার হলেই বোঝা যাবে জয় হলো ভালোবাসার না হিংস্রতার। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ড করল ভারত। অযোধ্যার সারচু নদীর তীরে প্রায় 5,84,000 প্রদীপ জ্বালিয়ে এই রেকর্ড করা হয়। গেল বছর এই সংখ্যা ছিল 4,09,000। Thank you.
এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।